আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা গতদিন বল অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। সেখানে নিউটনের সূত্র এবং আমরা একটা সমীকরণ শিখেছিলাম F=ma। আজকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন শিখেছি ভরবেগ কাকে বলে। ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগের সংরক্ষণ সূত্র। সংরক্ষণ কথার অর্থ আমরা জানি যে কোনো কিছু আলাদা করে রাখা, যেটা আমরা সংরক্ষণ করব ভবিষ্যতে ব্যবহারের জন্য, এটাই সংরক্ষণ বোঝাই। তো ভরবেগের সংরক্ষণ বলতে আমরা এটা বোঝাই যে কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলটা সংরক্ষিত হবে। কিভাবে সংরক্ষিত হবে? যদি দুটো বস্তুর মধ্যে সংঘর্ষে প্রাপ্ত হয় বা দুটো বস্তু সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে সংঘর্ষের পূর্বে এবং পরে তাদের ভরবেগ সংরক্ষিত হবে, অর্থাৎ মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এটাই বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ব্যতীত অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে একাধিক বস্তু, একটিও নয় বা শুধুমাত্র দুটিও নয়, দুটিও হতে পারে, তিনটি, চারটি, পাঁচটি, যত খুশি বস্তু হতে পারে। এই দুটো বস্তুর মধ্যে যদি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সংঘটিত হয়, তাহলে শুধুমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলতে এটাই বোঝাচ্ছে যে তাদের এই ভরবেগের অন্য কোনোভাবে অপচয় যদি না হয়, তাহলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সংঘর্ষের পূর্বে যে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ অপরিবর্তিত থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখি যে দুটো বস্তু কিউ এবং পি। একটি বস্তুর বেগ u2 এবং পি বস্তুটির বেগ হচ্ছে u1। দুটো বস্তু একটি সরল রেখা বরাবরে চলছে। চলার পথে কিউ বস্তুটি পি বস্তুকে F1 বলে ধাক্কা দেয়। পিছন থেকে কিউ বস্তুটি পি বস্তুর উপরে F1 বল প্রয়োগ করেছে। তাহলে নিউটনের তৃতীয় সূত্রে আমরা দেখেছিলাম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। একটি বস্তু যখন অপর একটি বস্তুকে আঘাত করবে, একটা ধাক্কা দেবে, তখন সেই বস্তুটি অপর বস্তুটিকে কি করবে? সম পরিমাণ বাধা প্রদান করবে। সেই কারণে পি বস্তু ও কিউ বস্তুকে F2 পরিমাণ বল দ্বারা বাধা প্রদান করে। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এটা সংঘর্ষের সময় এই ঘটনাটা ঘটলো। এখন সংঘর্ষের পরে কিউ বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়েছে এবং কিউ বস্তুটি ভি বেগ প্রাপ্ত হয়েছে এবং পি বস্তুটি V1 বেগ প্রাপ্ত হয়েছে। কারণ আমরা জানি যদি দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হয়, তাহলে তাদের ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাদের বেগের পরিবর্তন হবে। ভর যেহেতু ধ্রুব সংখ্যা, এখানে বেগ ছিল u2, সেই বেগটি হয়ে গেল সংঘর্ষের পরে v2। এখানে বেগ ছিল u1 বেগটি সংঘর্ষের পরে হয়ে গেল v1। আমরা নিউটনের তৃতীয় সূত্র হতে দেখেছি যে F1 = F2। অর্থাৎ আমরা শিখেছিলাম প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। F1 বল যদি ক্রিয়া বল হয় এবং F2 বল যদি প্রতিক্রিয়া হয়, তাহলে F1 কি হবে? F2। কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত কথা বোঝানোর জন্য এখানে ঋণাত্মক চিহ্ন প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ ক্রিয়া বলটা যদি এই বরাবরে ক্রিয়াশীল হয়, তাহলে প্রতিক্রিয়া বলটি প্রয়োগ হবে তার বিপরীত দিকে। এই কারণে এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি F=ma।
আমরা গত ক্লাসে শিখেছিলাম এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ওয়ান ইকুয়াল টু কত হবে? এম ওয়ান এ ওয়ান, এবং মাইনাস এফ টু সমান কত হবে? এম টু এ টু। প্রিয় শিক্ষার্থী, তোমরা গতির সমীকরণে শিখেছো এ সমান কত? ভি মাইনাস ইউ বাই টি। আবারও বলছি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে এ ওয়ান এর মান তাহলে কত হবে? এ ওয়ান সমান ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান বাই টি সমান মাইনাস এম টু ইন্টু এ টু সমান তাহলে কত হবে? এ টু এর মান বসাও, ভি টু মাইনাস ইউ টু বাই টি। এখান থেকে এম ওয়ান সমান তাহলে এম ওয়ান ইন্টু, এখান থেকে দেখো যে উভয় সাইডে টি রয়েছে, বাম পক্ষ এবং ডান পক্ষ দুই সাইডে টি রয়েছে। তোমরা জানো যে কোনো সমীকরণের উভয় পক্ষে একই রাশি থাকলে আমরা সে রাশিতে বাদ দিতে পারি। তাহলে আমরা দুই সাইড থেকে টি বাদ দিলে কি হবে? এম ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান সমান এম টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু। তো সেক্ষেত্রে আমরা যদি এখন ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তার মানে এম ওয়ান ইন্টু ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইন্টু ইউ ওয়ান ইকুয়াল টু এম টু ইন্টু ভি টু মাইনাস এম টু ইন্টু ইউ টু। মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, তাহলে সেই মাইনাসের কারণে এম টু ভি টু প্লাস এখানে যে মাইনাস চিহ্ন ছিল। প্রিয় শিক্ষার্থী, এই যে মাইনাস চিহ্নটা দেখো যে এই মাইনাস চিহ্নটা কিন্তু এখানে উঠে নাই, তোমরা কিন্তু ভুল করবে না। মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হবে? প্লাস এম টু ইউ টু। এখন আমরা এটাকে যদি পক্ষান্তর করি, এই সমীকরণটিকে, এই রাশিটিকে যদি পক্ষান্তর করি, তাহলে আমরা কি পাবো? এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। সেক্ষেত্রে এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। আমি আবারও বলছি, এটি হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রের গাণিতিক রূপ। তোমাদেরকে যদি বলা হয় ভরবেগের সংরক্ষণ সূত্র লেখো, তাহলে তোমাদেরকে ভরবেগের সংরক্ষণ সূত্র এটি লিখতে হবে। আর যদি বলা হয় গাণিতিক রূপ লেখো বা সমীকরণটি লেখো, তাহলে এটি তোমাদেরকে এ পর্যন্ত প্রতিপাদন করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো যেখানে প্রথম বস্তু কিউ বস্তুটির ভর কত ছিল? এম ওয়ান, এবং বেগ ছিল ইউ টু। কিউ বস্তুটির ভর এখানে আমরা ধরে নিলাম এম টু এবং বেগ ইউ টু, তাহলে আদি ভর বেগ হবে এম টু ইউ টু। পি বস্তুটির ভর এম ওয়ান এবং বেগ ইউ ওয়ান, তাহলে আদি ভর বেগ হবে এম ওয়ান ইউ ওয়ান। তার মানে এই দুটো বস্তুর মোট আদি ভরবেগ কত? এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এখানে কিউ বস্তুটির ভর এম ওয়ান, শেষ বেগ কত হয়েছে? ভি টু, তাহলে ভরবেগ কত হবে? এম টু ভি টু। পি বস্তুটির ভর এম ওয়ান এবং বেগ, শেষ বেগ ভি ওয়ান, তাহলে মোট ভরবেগ হলো এম ওয়ান ভি ওয়ান। অর্থাৎ এখানে এটি দুটি বস্তুর মোট শেষ ভরবেগ। তাহলে আমরা সমীকরণ থেকে কি দেখতেছি? যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ সমীকরণটি। আমরা একটি অঙ্ক দেখি যে 4 কেজি ভর এবং 12 মিটার পার সেকেন্ড বেগের একটি বস্তু চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আগত 6 কেজি ভর এবং 4 মিটার পার সেকেন্ড বেগের অপর একটি বস্তুর সাথে মিশে একটি বস্তুতে পরিণত হয়। মিলিত বস্তুর বেগ কত হবে? প্রিয় শিক্ষার্থী, একটু মনে মনে চিন্তা করে নাও যে 4 কেজি ভরের একটি বস্তু 12 মিটার পার সেকেন্ড বেগে চলছে। চলার সময় তার বিপরীত দিক থেকে 6 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। তারা সংঘর্ষে লিপ্ত হলো এবং সংঘর্ষের পরে তারা দুটি বস্তু দুটি আলাদা বেগ প্রাপ্ত না হয়ে দুটো বস্তু একত্রে চলতে শুরু করে। তাহলে মিলিত বস্তুটির বেগ কত হবে? আমরা মিলিত বস্তুর বেগ নির্ণয় করব। এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা মানগুলো নির্ণয় করি। এখানে দেওয়া আছে প্রথম বস্তুর ভর এম ওয়ান ইকুয়াল টু কত? 4 কেজি। দ্বিতীয় বস্তুর ভর এম টু ইকুয়াল টু 6 কেজি। দ্বিতীয় বস্তুর ভর বিপরীত দিক থেকে যে বস্তুটি আসতেছে সেটি হচ্ছে 6 কেজি। মিলিত হওয়ার আগে প্রথম বস্তুর বেগ ইউ ওয়ান, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তুটির বেগ কত ছিল?
12 মিটার পার সেকেন্ড। দেখো প্রিয় শিক্ষার্থী, যেখানে বেগটাকে দেখানো হয়েছে u1 = 12 মিটার পার সেকেন্ড। মিলিত হওয়ার আগে দ্বিতীয় বস্তুর বেগ u2 = 4 মিটার পার সেকেন্ড। এই যে 6 কেজি ভরের বস্তু, তার বেগ কত ছিল? 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্বিতীয় বস্তুর বেগ হয়েছে 4 মিটার পার সেকেন্ড। আমাদেরকে কি বলেছে যে মিলিত বস্তুর বেগ কত হবে? তাহলে মিলিত বস্তুর বেগ v সমান হোয়াট? v আমরা নির্ণয় করব। এখানে ধরা যাক যে প্রথমে বস্তু যেদিকে চলছিল সেটি ধনাত্মক দিক। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, সেহেতু বেগের একদিক আমরা ধরবো ধনাত্মক, অপর দিক ধরবো ঋণাত্মক। আমরা যে কোনো একটি দিক এ বেগ ধনাত্মক ধরলে তার বিপরীত দিক থেকে যে বস্তুটি আসবে তার বেগকে আমরা ধরবো ঋণাত্মক। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ফর্মুলা শিখেছিলাম সেখানে ছিল m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। কিন্তু এখানে আমরা v ব্যবহার করেছি কেন? একটু চিন্তা করে দেখো, যেখানে মিলিত হওয়ার পরে দুটো বস্তু কিন্তু আলাদা বেগ প্রাপ্ত হয়নি। দুটো বস্তু যদি আলাদাভাবে বেগ প্রাপ্ত হইতো তাহলে আমরা লিখতাম m1 v1 প্লাস m2 v2। কিন্তু যেহেতু দুটি বস্তু একই বেগ প্রাপ্ত হয়েছে, সেহেতু দুটো বস্তুর বেগকে আমরা v ধরে নিয়েছি। তাহলে m1 v প্লাস m2 v, উভয় ক্ষেত্রে v কমন নিলে আমরা লিখি m1 প্লাস m2 ইন্টু v। আমার মনে হয় তোমরা সমীকরণটি বুঝতে পেরেছ। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে m1 এর মান কত? 4 কেজি, u1 এর মান 12 মিটার পার সেকেন্ড, m2 এর মান 6 কেজি, u2 এর মান -4 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এখানে আবারও বলছি আমি যে প্রথম বস্তুটির বেগ আমরা ধরেছি ধনাত্মক 12 মিটার পার সেকেন্ড। যেহেতু দ্বিতীয় বস্তুটি বিপরীত দিক থেকে আসতেছে, এই কারণে তার বেগ হয়েছে -4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা সমান কত হবে? 4 × 12 48 মাইনাস 6 মাইনাস 4, তাহলে 6 × 4 24 প্লাসে মাইনাসে মাইনাস 24 কেজি মিটার পার সেকেন্ড ইকুয়াল টু, আমরা মিলিত বস্তুটির বেগ কত ধরেছি? v × 10 কেজি, m1 প্লাস m2। অর্থাৎ m1 এবং m2-র মান বসালে আমরা পাবো কত? 10। m1 এর মান কত? 4 এবং m2-র মান 6। তাহলে m1 প্লাস m2 ইকুয়াল টু 4 প্লাস 6 সমান 10। তাহলে v × 10 কেজি, v × 10 কেজি ইকুয়াল টু 24 কেজি মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, 48 থেকে 24 মাইনাস করলে কত হবে? 24। v × 10 ইকুয়াল টু 24। তাহলে v ইকুয়াল টু কত হবে? 24 ডিভাইডেড 10। আবারও বলছি, এখানে লেখাটা একটু অস্পষ্ট। 24 ডিভাইডেড 10। আমরা এখান থেকে v কে যদি আমরা নির্ণয় করে v কে আলাদা করতে চাই, তাহলে এখানে যেহেতু গুণ আছে এপারে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। 24 কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 2.4 মিটার পার সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমরা v এর মানটা পেয়েছি পজিটিভ। যেহেতু ধনাত্মক মান পেয়েছি, তাহলে বস্তুটি কোন দিকে যাবে? আমরা যেদিকে বেগটি ধনাত্মক ধরেছি সেই দিকেই যাবে। অর্থাৎ প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল মিলিত বস্তুটি সেদিকেই যাবে। কারণ এখানে যদি বেগ আমরা ঋণাত্মক পেতাম তাহলে আমরা বলতাম দ্বিতীয় বস্তু যেদিকে গতিশীল সেদিকে যাচ্ছে। তাহলে আমরা উত্তর কি লিখব? মিলিত বস্তুর বেগ ধনাত্মক, অর্থাৎ প্রথম বস্তু যেদিকে যাচ্ছিল মিলিত বস্তু সেদিকে 2.4 মিটার পার সেকেন্ড বেগে যাবে। অর্থাৎ দুটো বস্তু সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে তারা যখন মিলে এক হয়ে গেল, তখন দুটো বস্তু 2.4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ বিষয়টি। প্রিয় শিক্ষার্থী, আমরা চিত্রটির দিকে লক্ষ্য করি। এখানে দুটো বস্তু রয়েছে। আমরা সংঘর্ষ নিয়ে বা ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করছি। তো ভরবেগের সংরক্ষণ সূত্রকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, অপরটি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ কোনটি? যখন আমরা এরকম একটি বস্তুকে একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়ার পরে দূর থেকে একটি তীর সেই বস্তুটিকে যদি আঘাত করে, তাহলে কি হবে? বস্তুটি এই তীরের সমস্ত ভরবেগ
বস্তুটি প্রাপ্ত হবে। এই তীর যে বেগে যাচ্ছিল এবং যে ভরবেগ নিয়ে অগ্রসর হয়েছিল, সমস্ত ভরবেগ এই বস্তুটি প্রাপ্ত হবে এবং এটি এই পথে দুলতে শুরু করবে। এই ধরনের সংঘর্ষকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে, দুটো বস্তু দুই দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কিছু শক্তি, কিছু বেগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে কিছু শব্দ শক্তির উৎপন্ন হয়, কিছু আলোক শক্তির উৎপন্ন হয়, তাছাড়া আরো বিভিন্ন উপায়ে শক্তি নষ্ট হয়। সেই কারণে এখানে ভরবেগ সংরক্ষিত সম্পূর্ণরূপে হয় না। ভরবেগ সংরক্ষিত যেহেতু হয় না, এ ধরনের সংঘর্ষকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্রিয় শিক্ষার্থী, আমরা সংঘর্ষের পূর্বে দুটি বস্তুর বেগ নির্ণয় করতে পারি। দুটো বস্তু যখন অগ্রসর হয়, একটি রাস্তা দিয়ে দুটো বাস চলার পথে কত বেগে গতিশীল সেটা আমরা নির্ণয় করতে পারি, কিন্তু সংঘর্ষের পরে ওই বস্তুটির বেগ নির্ণয় করা যায় না, সাধারণত নির্ণয় করা যায় না। তাহলে সংঘর্ষের পরে আমরা বস্তুর বেগ কিভাবে নির্ণয় করব? আমরা যে সমীকরণটি শিখেছিলাম সেই সমীকরণটি কেবলমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেই সম্ভব, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা কিভাবে বস্তুর বেগ নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থী, আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র যেটি শিখেছি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, এই সমীকরণে আমরা u1 এবং u2 এর মানটি নির্ণয় করতে পারি, কিন্তু সংঘর্ষের পরে v1 এবং v2 নির্ণয় করা খুব সহজ বিষয় নয়, সাধারণত নির্ণয় করা যায় না। তাহলে v1 এবং v2 আমরা কিভাবে নির্ণয় করব? এক্ষেত্রে আমাদের আরো একটি সমীকরণ রয়েছে, যে সমীকরণটি তোমাদের পরবর্তী অধ্যায়ে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে তোমরা শিখবে। সেখানে গতিশক্তি সমান হাফ mv স্কয়ার। তো গতিশক্তির সংরক্ষণ সূত্র হচ্ছে হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 স্কয়ার। এই সমীকরণটি হচ্ছে গতিশক্তির সংরক্ষণ সূত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুটি সমীকরণ ব্যবহার করে আমরা v1 এবং v2 এর মান বাহির করতে পারি। এই দুটি সমীকরণ ব্যবহার করে আমরা v1 এর মান পাবো m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2m2u2 ডিভাইডেড m1 প্লাস m2, এবং v2 সমান পাবো m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1u1 ডিভাইডেড m1 প্লাস m2। আমরা এই সমীকরণ দুটি ব্যবহার করে v1 এবং v2 এর মান নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে চিন্তা আসতে পারে যে আমরা v1 এবং v2 এর মানটি কিভাবে নির্ণয় করব দুটি সমীকরণ থেকে। আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে যখন আমরা এই সমীকরণটি শিখব, তারপরে আমি এই সমীকরণ দুটি প্রতিপাদন করে তোমাদের দেখাবো। আশা করি ততদিনে আমাদের ক্লাস কার্যক্রম যথারীতি সুন্দরভাবে চালু হয়ে যাবে এবং ক্লাসে তোমাদের এটাই আমি সমাধান করে দেব। তোমরা এখন এই সমীকরণ দুটি মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটি একটু লিখে নাও। 600 কেজি ভরের একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে সরল পথে চলতে চলতে 1400 কেজি ভরের একখানি স্থির ট্রাকের সাথে ধাক্কা খেয়ে আটকে গেল। মিলিত গাড়ি দুটির বেগ কত হবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা বাসাতে ভালোভাবে অনুশীলন কার্যক্রম চালিয়ে যাবে, যথাযথভাবে অধ্যয়ন করবে। আমরা যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো সমাধান করে আমার পার্সোনাল আইডিতে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আমরা সবাই সচেতন থাকব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ তোমাদের।